গত কয়েকদিন ধরে তাদের উপর অমানসিক নির্যাতন চলছে। ঘন্টার পর ঘন্টা তাদের উঁচু করে টাঙ্গিয়ে রাখা হয়েছে। উত্তপ্ত ইস্পাতের চাবুক দিয়ে প্রহার করা হয়েছে। ক্ষুধা তৃষ্ণায় তাদের নিষ্পেষিত করা হয়েছে। তাদের কাছে দাবি একটাই, সাইমুমের সাথে তাদের যোগসাজশের তথ্য ফ্রকে দিতে হবে। বেচারারা কিছুই জানে না কি তথ্য দেবে ফ্রকে, সুতরাং তারা মার খেয়েছে আর রোদন করেছে। অবশেষে ফ্র মিলিটারি ইন্টেলিজেন্সের সার্জি সোকলভ এবং ফ্রয়ের নিরাপত্তা প্রধান কলিনকভ এসে উঁচু অবস্থা থেকে নামিয়ে সবাইকে এক লাইনে দাঁড় করিয়ে বলল, তোমাদেরকে শেষবারের জন্য বলা হচ্ছে, তোমরা যদি সাইমুমের কোনো খবর না দাও তাহলে সবাইকে সাইমুমের সদস্য হিসাবে ধরা হবে এবং আজ রাত 7টা থেকে প্রতি ঘন্টায় এক একজনকে ফায়ারিং স্কোয়াডে মারা হবে। আর ইতোমধ্যে স্টেশনের 50 জন সিকিউরিটির দণ্ডাজ্ঞা কার্যকর করা হচ্ছে। বলার সঙ্গে সঙ্গে 50 সিকিউরিটির লোককে পিচমোড়া করে বেঁধে কারাগারের দেয়াল বরাবর দাঁড় করানো হলো। তাদের সামনে বন্দুক নিয়ে দাঁড়ালো আরও 50 জন। নির্যাতনে কয়েদিদের কান্নার সাধ্য ছিল না। তাদের চোখে উপায়হীন এক অসহায়তা। প্রথম সংকেতের সঙ্গে সঙ্গে বন্দুক উঁচু হয়ে উঠল ফায়ারিং স্কোয়াডের। সেই 50 জনের মধ্য থেকে একজন বলল, আমার শেষ একটা কথা আছে, বলতে চাই। সার্জি সোকলভের মুখটা উজ্জ্বল হয়ে উঠল। তাহলে ওরা মুখ খুলছে? সে তার দিকে এসে বলল, তুমি বলো, আমরা তোমাকে মুক্তি দেব। মুক্তির কথা নয়, আমার একটি প্রার্থনা আছে। কি প্রার্থনা? এখনও সোকলভের চোখে আশার আলো। কোনোদিন নামাজ পড়ার সুযোগ হয়নি। শেষ সময়ে 2 রাকাত নামাজের সুযোগ প্রার্থনা করছি। হো হো করে হেসে উঠল কলিনকভ এবং সার্জিও সোকলভ। দুজনই কিছু যেন ভাবল। একটা কৌতুকের হাসি ফুটে উঠল ঠোঁটে। বলল, আর কে চাস তোরা এই কর্মটি করতে? সবাই বলল, আমরাও চাই। সবার হাতের বাঁধন খুলে দেওয়া হলো। কয়েকজন তায়াম্মুম করল। তাদের দেখে অন্যরা সেভাবে তায়াম্মুম করল। বোঝা গেল তারা তায়াম্মুম জানে না। জানবে কি করে? হাজার হাজার মাদ্রাসা মক্তব দেশের মাটি থেকে মুছে ফেলা হয়েছে। আরবি শিক্ষার লোক দুষ্প্রাপ্য, তার উপর কমিউনিস্ট আইনের কড়াকড়ি। এমন প্রার্থনার খোঁজ পেলে জীবন জীবিকার দরজা বন্ধ হয়। সুতরাং জেনারেশনের পর জেনারেশন ধরে এটা চলার পর আজ বিশেষ করে বিপুল সংখ্যক যুবকের এই অবস্থা দাঁড়িয়েছে। অজু তায়াম্মুম তাদের অনেকে জানে না। কিন্তু আল্লাহ আছে, পরকাল আছে, এটা তাদের মন থেকে মুছে ফেলা যায়নি। সম্ভবত এই কারণেই আজ শেষ সময়ে আল্লাহর কাছে একবার হাজির হতে চায় ওরা। 50 জন একসাথে নামাজে দাঁড়িয়েছে। তারা রুকুতে গেল। সার্জি সোকলভ আঙ্গুল তুলে কি যেন ইঙ্গিত করল। সঙ্গে সঙ্গে 50টি বন্দুকের মাথা উঁচু হলো। রুকু থেকে উঠে দাঁড়িয়েছে তারা। সিজদায় যাবার জন্য তাদের দেহ ঝুঁকেছে মাত্র। তার আগেই সার্জি সোকলভ নির্দেশ দিল, ফায়ার। 50টি বন্দুক একসাথে গর্জে উঠল। সিজদার জন্য 50টি দেহ ঝুঁকতে যাচ্ছিল। গুলিতে 50টি দেহ মুখ থুবড়ে পড়ে গেল সামনে। পড়ে গিয়ে পড়েই থাকল, নড়ল না কোনো দেহ। সিজদা তারা দিতে পারল না, কিন্তু এ যেন আরেক সিজদা, যে সিজদা থেকে কোনোদিনই তারা আর উঠবে না। সার্জি সোকলভ এবং কলিনকভ দুজনেই হো হো করে হেসে উঠল। নির্বাক স্পন্দনহীনভাবে দাঁড়িয়ে থাকা 500 যুবকের দিকে চেয়ে সোকলভ বলল, মুসলমানদের আল্লাহ নাকি সর্বশক্তিমান, দেখলি তো শক্তির জোর। বলে আবার হো হো করে হেসে উঠল দুজনে। সোকলভ ঘড়ির দিকে চেয়ে বলল, আর 1 ঘন্টা আছে। তোরা এদের মতো মরবি না বেঁচে থাকতে চাস ঠিক কর, আমরা 1 ঘন্টা পরে আসছি। চলে গেল ওরা। এদিকে 500 যুবক বেঁচে থেকেও মরার মতো। এদের অধিকাংশই চাকুরে, ছাত্রও আছে। যুব কমিউনিস্ট লীগ এবং কমিউনিস্ট পার্টির সদস্য এদের মধ্যে আছে। এরা আধুনিক জীবনযাপন করে। এদের অনেকেরই হয়তো সাইমুমকে ভালো লাগে, সমর্থন করে হয়তো আরও অনেকে। কিন্তু সাইমুমের কিছু জানে না এরা। কোনোই সম্পর্ক নেই সাইমুমের সাথে এদের। সুতরাং এরা বুঝতে পারছে না এদের অপরাধ কি। ভয় হতাশা এদের আচ্ছন্ন করে ফেলেছে। আসন্ন পরিণতির কথা ভেবে অধিকাংশই কাঁদছে, বিলাপ করছে। এই কান্নার মধ্যে একজন বলে উঠল, ভাই সব, কেঁদে কোনো লাভ নেই।
কান্না আমাদের মৃত্যু ঠেকিয়ে রাখতে পারবে না, বরং আসুন হাসি মুখে বীরের মৃত্যুবরণ করি। আমাদের পূর্বপুরুষরা কাপুরুষ ছিলেন না, কিন্তু কমিউনিস্ট ব্যবস্থা আমাদের ঈমান আকিদা কেড়ে নিয়ে, জাতীয়তাবোধ কেড়ে নিয়ে আমাদের কাপুরুষে পরিণত করেছে। তাই মৃত্যুকে এমন ভয় পাচ্ছি আমরা। ভাই সব, আমাদের কোনো অপরাধ নেই, একটাই অপরাধ, আমরা মুসলিম। আমরা সব বিসর্জন দিলেও জাতীয় পরিচয় বিসর্জন দেয়নি। তাই সাইমুমের আমরা কেউ না হলেও আমরা অপরাধী। এটাই যদি আমাদের অপরাধ হয়, তাহলে এ অপরাধ নিয়ে আমাদের গর্ববোধ করা উচিত। সাইমুম আজ আমাদের সম্মানিত এবং অকুতোভয় পূর্বপুরুষদের স্বাধীনতা ও মর্যাদার পতাকাকে ভুলুণ্ঠিত অবস্থা থেকে ঊর্ধ্বে তুলে ধরেছে। আমরা বাইরে থাকতে তাদের জন্য কিছু করতে পারিনি। আসুন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে জাতির গৌরব সে বাহিনীর জয় ঘোষণা করি। বলে সে তাকবীর ঘোষণা করল উচ্চ কণ্ঠে। সঙ্গে সঙ্গে কারাগারের নীরবতা ভেঙে 500 কণ্ঠে জবাব এলো, আল্লাহু আকবার। সম্মিলিত কণ্ঠে স্লোগান উঠল, জীবনের সাইমুম, মুক্তির সাইমুম, জিন্দাবাদ। কমিউনিস্ট কারাগারে বহু বছর, হয়তো বহু যুগ পর সম্ভবত এটাই প্রথম সম্মিলিত কণ্ঠের, স্বাধীন কণ্ঠের, নিরুদ্বিগ্ন এবং উচ্চকণ্ঠ জীবন সঙ্গীত। উদ্যত সঙ্গীন হাতে একদল সৈনিক দাঁড়িয়ে আছে এই 500 যুবককে ঘিরে। ওরা এদেশীয় নয়, ওদের চোখে বিস্ময়। বোধহয় ভাবছে কমিউনিস্ট রাজ্যেও এমন কিছু ঘটতে পারে। ওদের চোখে ভয়ও। কে জানে ওদের মধ্যে এদের মতোই হারাবার বেদনা আছেই বলেই এই ভয় কিনা। স্লোগান শেষ হলে সেই যুবকটি বলল, ভাই সব, জাতির জন্য, জীবনের জন্য, আমার ধর্মের জন্য আমি প্রথম জীবন দিতে চাই। বলে সে মাঝখান থেকে লাইনের প্রথমে এসে দাঁড়ালো। এ সময় কলিনকভ এবং সার্জি সোকলভ ফিরে এলো। সার্জি সোকলভ পিস্তল নাচিয়ে বলল, মরবার আগে তোদের পাখা উঠেছে? ঠিক আছে, আমি যা বলেছি সেটাই এখন হবে। বলে সে একজন রক্ষীকে বলল, লাইনের প্রথমটাকে ধরে এনে উঁচু মঞ্চটাতে দাঁড় করাও। আমার পিস্তলই আজকের উৎসব উদ্বোধন করবে। রক্ষী লাইনের প্রথমে দাঁড়ানো সে যুবককে ধরতে গেল। যুবক বলল, আমাকে ধরে নিতে হবে না, আমি নিজেই যাচ্ছি। সেখানে সোকলভের এক গুলি কেন, 1000 গুলি আমাকে ভয় দেখাতে পারবে না। বলে পিছমোড়া করে বাঁধা সে যুবক মাথা উঁচু করে বীর দর্পে মৃত্যুমঞ্চে গিয়ে উঠল। তার মুখে হাসি, ভয় ও উদ্বেগের সামান্য চিহ্ন তার চোখে নেই। হো হো করে হেসে উঠল সোকলভ। বলল, খুব বীরত্ব দেখাচ্ছিস, মরেও তুই রক্ষা পাবি না। তোর স্ত্রী ও ছেলে সন্তানকে আমরা শুকিয়ে মারব। মুহূর্তের জন্য চমকে উঠেছিল যুবক। বুকটা যেন একবার মোচড় দিয়ে উঠেছিল। কিন্তু দুটি মেয়ের নিষ্পাপ মুখ, স্ত্রীর অসহায় ছবি তার সামনে জ্বলন্ত হয়ে উঠেছিল। তা মুহূর্তের জন্যই। নিজেকে সামলে নিয়ে যুবক বলে উঠল, আমার স্ত্রী, ছেলে, সন্তানকে আমি সৃষ্টি করিনি, আমার আল্লাহ সৃষ্টি করেছেন। তিনিই তাদের দেখবেন। তোমাদের উপর আমি। সোকলভ যুবককে কথা বলতে দিল না। চুপ বলে হুঙ্কার দিয়ে উঠল। তার চোখে যেন আগুন জ্বলছে। তার পিস্তল উঁচু হয়ে উঠল। পিস্তলের ট্রিগারে তার তর্জনী স্থাপিত হল। চারদিক নীরব, নিস্তব্ধ। পরবর্তী সেকেন্ডের ঘটনার জন্য রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে সবাই। বিলজোয়ান এবং খুজলাং পাহাড়ের মাঝখানে সংকীর্ণ সমতল এক উপত্যকা। তাজিকিস্তান, কিরগিজিস্তান এবং উজবেকিস্তানের সাথে যেন গলাগলি করে আছে। এর দক্ষিণ ও পূর্ব দিকটা ঘিরে কিরগিজিস্তান এবং উত্তর দিকে উজবেকিস্তান। অবস্থানের দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানটা দুর্গম, কিন্তু এখান থেকে শিরদরিয়া নদী এবং ফারগানা সমরকন্দ রেলপথ খুব দূরে নয়। ঐতিহাসিক পামির সড়কটিও এর 50 মাইলের মধ্যে। ঘোড়ায় চড়ে সেখানে পৌঁছতে সময় বেশি লাগে না। আর ফারগানা, তাসখন্দ এবং তাজিকিস্তানের রাজধানী স্টালিনাবাদের মধ্যবর্তী এ উপত্যকা অবস্থিত বলে সবার সাথে সমানভাবে যোগাযোগ রক্ষা করা সহজ হচ্ছে। সবচেয়ে বড় কথা, এ উপত্যকার চারদিকে যেসব পাহাড়ি কাবিলা ছড়িয়ে আছে, সকলেই সাইমুমের মুক্তি আন্দোলনে শরিক। সুতরাং নিরাপত্তার দিক দিয়ে নিশ্চিত। বিলজোয়ান ও খুজলাং পাহাড় এবং মধ্যবর্তী উপত্যকা ঘিরে গড়ে তোলা হয়েছে সাইমুমের নতুন অপারেশন হেডকোয়ার্টার। এই হেডকোয়ার্টার আগে ছিল লেনিন স্মৃতি পার্ক।
এখন সেটাকে অস্ত্রশস্ত্রের সাপ্লাই কেন্দ্র এবং সাইমুম মহিলা শাখার প্রধান অবস্থান কেন্দ্র বানানো হয়েছে। বিলজোয়ান এবং খুজলাং পাহাড় এবং মধ্যবর্তী এ উপত্যকার একটা ইতিহাস আছে। কমিউনিস্টদের কবল থেকে মুসলিম মধ্য এশিয়াকে মুক্ত করার জন্য পরিচালিত প্রথম মুক্তি সংগ্রামের নেতা গাজী আনোয়ার পাশা 1922 সালের 4 আগস্ট এখানে এই উপত্যকাতে শাহাদাত বরণ করেন। তিনি মুসলিম মুজাহিদিনদের নিয়ে একটা মিটিং করেছিলেন। এই সময় কমিউনিস্ট চররা কমিউনিস্ট বাহিনীকে পথ দেখিয়ে এখানে নিয়ে আসে এবং আনোয়ার পাশা অতর্কিত চারিদিক থেকে আক্রান্ত হন। তিনি আত্মসমর্পণ করেননি। কমিউনিস্ট বাহিনীর বিরুদ্ধে লড়াই করে সাথীদের সমেত তিনি শাহাদাত বরণ করেন। এই উপত্যকা মুসলিম মধ্য এশিয়ার বালাকোট। সে বীর শহীদদের পবিত্র রক্তে মাখা এ ভূমিকাতেই আহমদ মুসা তার অপারেশন হেডকোয়ার্টার স্থাপন করেছেন। বিলজোয়ান পাহাড়ের এক গুহামুখে সদর দপ্তরের প্রধান তাঁবুটি অবস্থিত। গাছপালা তাঁবুটাকে ঢেকে রেখেছে। তাঁবুর পাশে বিরাট এক প্লাস্টিক ফলক। ফলকটিতে গাজী আনোয়ার পাশা শহীদদের একটি চিঠি উৎকীর্ণ রয়েছে। চিঠিটি এরকম: আমার সালাম গ্রহণ করুন। আল্লাহ রব্বুল আলামিনের অপার অনুগ্রহে আমি ভালো আছি। আপনাদের একটা অর্থহীন পত্র পেলাম। তাতে আপনারা লিখেছেন, শুরু থেকে আপনি আপনার সকল শক্তি বোখারার বিপ্লবীদের জন্য ওয়াকফ করে দিয়েছিলেন। কাজেই আপনার এই ত্যাগের প্রতিদান হিসেবে আমরা যখন আপনাকে একটা সামরিক গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত করতে যাচ্ছিলাম, তখন আপনি দায়িত্বহীন লোকের পাল্লায় পড়ে চলে গেলেন। আপনি ফিরে আসুন, আপনার সকল অপরাধ ক্ষমা করা হবে। আমার প্রতি আপনাদের এই অনুগ্রহের জন্য ধন্যবাদ। কিন্তু আমাকে বলুন, আপনারা কি সেই তারা নন যারা কমিউনিস্টদের হাতে বোখারার পতন ঘটাতে সাহায্য করেছেন? জাতীয় বিপ্লবী শক্তির নিরপরাধ লোকদের রক্তনদী আপনারাই বইয়েছেন। আপনারাই তো আমাদের পবিত্র স্থানসমূহ মসজিদ মাদ্রাসাকে ভুলুণ্ঠিত করেছেন। আমাদের দরিদ্র জনগণকে বুর্জোয়া আখ্যা ব্যাপকভাবে হত্যা করেছেন। তাদের সর্বস্ব লুণ্ঠন করেছেন। মাত্র ভাত কাপড়ের লোভে রাশিয়ানদের হাতে নিজেদের ঈমান বিক্রি করেছেন। আমাদের বোখারা এখনও ধূলি ধূসরিত। দারিদ্র ও অনাহার ক্লিষ্টতার বিভৎসতা চলছে সেখানে। আমি জন্মভূমির একজন মুক্ত সন্তান। জাতির জন্য লড়ছি, ভবিষ্যতেও লড়ব। জন্মভূমিকে কমিউনিস্ট এবং আপনাদের মতো বিশ্বাসঘাতকদের হাত থেকে মুক্ত করব। বর্তমানে আমার সাথে 1.5 লাখ মানুষ আজাদির জন্য পাহাড়ে বন্দরে সর্বদা শত্রুদের সাথে লড়বার জন্য প্রস্তুত। আমরা কোনো ভাড়াটিয়া সৈন্য নই, জাতির সেবক মাত্র। আমরা অচিরে দেশকে রুশদের কবল থেকে মুক্ত করব। আল্লাহর অনুগ্রহে আমাদের বিশ্বাস ও পথ সুস্পষ্ট। আমাদের কর্মসূচি পরিষ্কার। পল্লীনগর হতে মুসলমানরা অস্ত্র সজ্জিত হয়ে আমাদের সাথে সামিল হচ্ছে। তারা ইসলাম ও মুসলমানদের হেফাজত করতে চায়। তোমরাও যদি দিনের সৈনিক হতে চাও, তাহলে রাশিয়ানদের বিতাড়িত করার সংগ্রামে এসে যোগ দাও। আনোয়ার পাশা এ চিঠি লিখেছেন 1922 সালে লোভ প্রলোভনে যেসব মুসলমান কমিউনিস্ট দলে যোগ দিয়েছিল তাদের উদ্দেশ্যে। আহমদ মুসা বলে, গাজী আনোয়ার পাশার এই চিঠির আবেদন এখনও আছে। কমিউনিস্টদের বিতাড়ন না করা পর্যন্ত থাকবেই। বিলজোয়ান পাহাড়ের এই প্রধান তাঁবুতে আহমদ মুসা বসে। তার পাশের কক্ষে বসে হাসান তারিক। হাসান তারিক এই অপারেশন ঘাঁটির স্টাফ প্রধান এবং কেন্দ্রীয় অপারেশন কোঅর্ডিনেটর। সেদিন ভোরে আহমদ মুসা এক ঘাঁটি সফরের জন্য বেরিয়ে গেছে। হাসান তারিক অফিসে একা। টেবিলে বসে কাজ করছিল সে। রিপোর্ট পড়ছিল সে আয়েশা আলিয়েভার। মস্কোভা বন্দি শিবির থেকে শুরু করে আরিস স্টেশনে পৌঁছা পর্যন্ত সব কথায় বিস্তারিত আছে রিপোর্টটিতে। একবার পড়েছে সে শুরুতে, আবার পড়ছে। আয়েশা আলিয়েভার ভূমিকায় স্তম্ভিত হয়েছিল সে। আনন্দও লেগেছে তার। হঠাৎ হাসান তারিকের মনে হলো, আবার কেন সে রিপোর্ট পড়ছে? কেন ভালো লাগছে তার এটা পড়তে? একজন মহিলার জন্য ওই ভূমিকা বিস্ময়কর বলে কি? অস্বস্তি বোধ করছে হাসান তারিক। এ প্রশ্নের কোনো সরল জবাব নেই তার কাছে। মনের অবচেতন অঙ্গনের কোথায় যেন সংঘাত চঞ্চল হয়ে উঠেছে। সে কি কোনো অন্যায় করেছে? এমন সময় সাইমুমের একজন রক্ষী ঘরে প্রবেশ করল। মোহতারামা আয়েশা আলিয়েভা কথা বলতে চান।
প্রথমে হাসান তারিক চমকে উঠল, তারপর মনে পড়ল আজ আয়েশা আলিফাদের লেনিন স্মৃতি পার্কের ঘাঁটিতে যাওয়ার কথা। মহিলা শাখাকে ওখানেই রাখার ব্যবস্থা করা হয়েছে। রোকায়েভাও তার সাথে আছে। শিরিন শবনমকেও ওখানে রাখা হয়েছে। রোকায়েবার সাথে তার দাদির সাক্ষাতের ব্যবস্থা ওখানেই করা হবে। স্যামুমের একটা ইউনিট তাদেরকে ওখানেই পৌঁছে দেবে। হাসান তারিক রক্ষীকে বলল, আসতে বলো তাকে। রক্ষী বেরিয়ে গেল। অল্পক্ষণ পরেই পর্দার আড়ালে পায়ের শব্দ হলো। আয়েশা আলিফা এসেছে, সালাম দিল সে। হাসান তারিকও সালাম জানিয়ে হাতের কাগজ টেবিলে রেখে সোজা হয়ে বসল। আয়েশা আলিফাই প্রথম কথা বলল সে, পরামর্শ নিতে এসেছি, দোয়া নিতে এসেছি। উল্লেখ্য, স্যামুম মহিলা শাখার সিকিউরিটি বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে আয়েশা আলিয়েভাকে। মস্কোভা বন্দি শিবির থেকে এ পর্যন্ত আয়েশা আলিয়েভা যে সাহস ও বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, তাতে আহমদ মুসা খুশি হয়ে তার উপর এই গুরু দায়িত্ব অর্পণ করেছে। আয়েশা আলিয়েভার রিপোর্টে ফারহানার কথাও ছিল। আহমদ মুসা চমৎকৃত হয়েছে ফাতিমা ফারহানার ভূমিকাতেও। আয়েশা আলিয়েভা ফাতিমা ফারহানার সালাম পৌঁছেছিল আহমদ মুসাকে। আহমদ মুসা সালাম গ্রহণ করে বলেছিল, ও ভালো আছে তো? ওদের কাছে আমি অনেক ঋণী। পর্দার আড়ালে দাঁড়ানো আয়েশা আলিয়েভার মুখটা কেমন যেন উজ্জ্বল হয়ে উঠেছিল এই কথাই। সে খুশি হয়েছিল। ফারহানার কাছে একটা ভালো চিঠি লেখার পয়েন্ট তার হলো। হাসান তারিক তার হাতের কলমটি মৃদুভাবে টেবিলের উপর ঠুকছিল। আয়েশা আলিয়েভার কথায় উত্তরে টেবিলের উপর চোখ রেখে বলল, হেদায়েত যা দেবার আহমদ মুসা ভাই তো দিয়েছেন। আমি দোয়া করছি আন্দোলন তোমাকে যে দায়িত্ব দিয়েছে তা পালন করার তৌফিক আল্লাহ তোমাকে দান করুন। হাসান তারিক কথা শেষ করল। ওদিকে আয়েশা আলিয়েভাও নীরব। এই নীরবতায় অস্বস্তি বোধ করছে হাসান তারিক। কিন্তু কী কথা আর বলবে সে? পলপল করে সময় বয়ে যাচ্ছে। অসহ্য এক নীরবতার মধ্যে কেটে গেল কিছুক্ষণ। অবশেষে ওপাশে চেয়ার থেকে উঠে দাঁড়ানোর শব্দে এই নীরবতা ভেঙে গেল। উঠে দাঁড়িয়ে আয়েশা আলিয়েভা বলল, আসি, দোয়া করবেন। আবার সালাম দিয়ে সে বেরিয়ে গেল। তার গলাটা ভারী মনে হলো। হাসান তারিক সালাম দিতে ভুলে গেল। এক ধরনের বিমূঢ়তায় মাথাটা তার চেয়ারে এলিয়ে পড়ল। কেন সে কথা বলতে পারল না? এই দুর্বলতা কেন তার? এ পরিষ্কার বিষয়টা ও নিশ্চয় ধরতে পেরেছে। বেদনায় ক্ষোভে চোখ দুটি তার ভারী হয়ে উঠল। আর নিজেকে মনে হলো খুবই দুর্বল। ভাবল সে, ও কি কষ্ট পেল মনে? তার গলাটা অমন ভারী শোনালো কেন? হাসান তারিকের মনে পড়ল আয়েশা আলিফার তাসখান জেল লাইব্রেরির সেই চিঠিটার কথা। এ দুনিয়ায় তার কেউ নেই, একা সে। চেয়ার থেকে উঠে দাঁড়ালো হাসান তারিক। বেরিয়ে এলো তাঁবুর গেট দিয়ে। স্যামুমের ছোট্ট কাফেলা তখন যাত্রা শুরু করেছে। সামনের দুটি ঘোড়ায় আয়েশা আলিভা আর রোকায়েভা, বড় চাদরে ঢাকা ওদের গোটা দেহ। সামনের মুখটি এবার ফিরে তাকালো তাঁবুর দিকে। আয়েশা আলিভার মুখ। হাসান তারিক তার চোখ নামিয়ে নিল তার চোখ থেকে। যখন আবার মুখ তুলল, কাফেলা চলে গেছে পাহাড়ের আড়ালে। তাঁবুতে ফিরে আসার জন্য হাসান তারিক ঘুরে দাঁড়াচ্ছিল। এমন সময় দেখল ঘোড়া ছুটিয়ে আহমদ মুসা আসছে। আহমদ মুসা এলো। সালাম বিনিময় হলো। আহমদ মুসা বলল, ভেতরে চলো, জরুরি কথা আছে। আহমদ মুসার মুখাববে চিন্তার স্পষ্ট ছাপ। আহমদ মুসা এবং হাসান তারিক দুজনে তাঁবুর ভেতরে এসে আহমদ মুসার রুমে বসল। চেয়ারে বসে আহমদ মুসা কোনোই টেবিলে রেখে একটু ঝুঁকে পড়ল সম্মুখে হাসান তারিকের দিকে। তার চোখে চাঞ্চল্য এবং চিন্তার সুস্পষ্ট ছাপ। বলল সে, আরিসের জেলখানায় আমাদের 500 ভাই অমানসিক নির্যাতনের শিকার। স্যামুককে কিছু করতে না পেরে তারা আরিস স্টেশনের সকল মুসলিম কর্মচারী এবং শহরের প্রায় 400 মুসলিম যুবককে জেলে আটকে তাদের উপর অত্যাচার করছে স্যামুম সম্পর্কে তথ্য বের করার জন্য। একটু থামল আহমদ মুসা, তারপর বলল, বলো এখন আমাদের করণীয় কি? ওদের উদ্ধার করা দরকার। কমিউনিস্টরা হয় ওদের মেরে ফেলবে, নয়তো চালান দেবে সাইবেরিয়ায়। এর কোনোটাই আমরা হতে দিতে পারি না। ঠিক বলেছ। আরিস থেকে আলী খানও এই কথাই জানিয়েছে। তাহলে আমাদের তড়িৎ পদক্ষেপ নেওয়া দরকার। আমি চিন্তা করছি আজই একটা ইউনিট আমরা আরিসে পাঠিয়ে দেব। আরিসের সাইমুম ইউনিট তৈরি আছে।
আজ রাতে আমরা আরিস জেলখানায় আঘাত হানব। অনুমতি দিলে একটা ইউনিট নিয়ে আমি এখনই আরিসে যেতে পারি, বলল হাসান তারিক। এই তো তুমি সেখান থেকে এলে, এবার আমি যাব মনে করছি, জবাব দিল আহমাদ মুসা। একটু থামল আহমাদ মুসা, তারপর বলল, আমার সাথে যাবে এমন একটা ইউনিট তুমি রেডি করো, আমরা যাতে জোহর পড়েই রওনা হতে পারি। হাসান তারিকের চোখে মুখে তখনও কিছু আপত্তির সুর। বলল, কাল কাজাক রাজধানী আলমা আতা থেকে আমাদের প্রতিনিধি দল আসবে, আপনি এ সময় বাইরে গেলে। হাসল আহমাদ মুসা। হাসান তারিককে কথা শেষ করতে না দিয়েই সে বলল, সে তো আগামীকালের কথা, দোয়া করো সাইমুমের এই অভিযান আল্লাহ সফল করুন, ইনশাআল্লাহ ভোরেই আমরা ফিরে আসব। ফি আমানিল্লাহ বলে হাসান তারিক একজন রক্ষীকে ডেকে নির্দেশ দিল আলী ইউসুফ জাইকে ডেকে আনার জন্য। আলী ইউসুফ জাই এই ঘাটির একজন ইউনিট কমান্ডার। আহমদ মুসার নির্দেশ মোতাবেক হাসান তারিক অভিযানের প্রস্তুতি শুরু করে দিল। আহমদ মুসা চেয়ারে গা এলিয়ে বসেছিল। হাসান তারিকের কথা শেষ হলে সে বলল, কুতাইবার এখানে আসা দরকার একটা জরুরি পরামর্শের জন্য। কথা বলে দিয়েছ তো আয়েশাকে? সলাজ হাসি ফুটে উঠল হাসান তারিকের ঠোঁটে। বলল সে, দুঃখিত, একদম ভুলে গেছি মুসা ভাই। কেন, কোনো কথা হয়নি তার সাথে? বলে যায়নি সে? ও দোয়া নিতে এসেছিল, আর কথা হয়নি, মুখ একটু নিচু করে বলল হাসান তারিক। আহমদ মুসার ঠোঁটে হাসি। বলল, দোয়া করতে কথা বলতে হয় না, এজন্য বোধহয় দোয়াটা করতে পেরেছ না? মুখটা হাসান তারিকের লাল হয়ে উঠল লজ্জায়। আহমদ মুসার কথার কোনো উত্তর না দিয়ে হাসান তারিক উঠে দাঁড়িয়ে বলল, আমি একটু ওদিকে দেখি ইউসুফ জাইকে ও পেল কিনা। আহমদ মুসার সম্মুখ থেকে পালিয়ে গেল হাসান তারিক। আহমদ মুসার ঠোঁটে হাসি আরও স্পষ্ট হয়ে উঠল। সে হাসিতে পিতার স্নেহ আছে, ভাইয়ের ভালোবাসা আছে, বন্ধুর সমবেদনা আছে। আরিস শহরের জেলখানা। শহরের মধ্য দিয়ে চলে যাওয়া প্রধান সড়কটি থেকে একটা সরু কনক্রিটের রাস্তা চলে গেছে উত্তরে। কিছুদূর গিয়ে একটা বড় গেটে পৌঁছে রাস্তাটা শেষ হয়েছে। এটাই আরিসের জেলখানা। জেলখানার চারদিক দিয়ে বাগান, নানা রকম ফুলের গাছ সে বাগানে, সবজিও ফলানো হয় এখানে। বড় তুলার গাছও কিছু আছে। বাগানটা অপেক্ষাকৃত ছোট প্রাচীর দিয়ে ঘেরা। বাগানের পরে মূল জেলখানা, এটাও প্রাচীর ঘেরা। জেলখানার উত্তর অংশে অনেকটা জায়গা খালি, একে বলা হয় মৃত্যু মাঠ। এখানে যাদের আনা হয় তারা আর ফিরে যায় না জেল ঘরে। 500 মুসলিম যুবকের উপর এ মৃত্যু মাঠে নির্যাতন চালানো হচ্ছে। সূর্য ডোবার পরে সাইমুমের ইনফরমেশন ইউনিটের লোকেরা জেলখানার চারদিকে অবস্থান নিয়েছে। অপারেশন ইউনিটের লোকেরা এলো 7:30টায়। পরিকল্পনা অনুসারে তারা জেলখানার মূল প্রাচীরের চারদিকে গাছের আড়ালে অবস্থান নিল। ইনফরমেশন ইউনিট আগেই জানিয়েছিল জেলখানার বাগানে কোনো প্রহরী নেই। বড় বড় কর্তারা জেলখানায় আসায় নিরাপত্তার ব্যবস্থা আজ জেলখানা সিকিউরিটির হাতে নেই বলেই বোধহয় রুটিন প্রহরার বাড়তি ব্যবস্থা তারা করেনি। ঠিক 7:30টাতে আহমদ মুসা, আলী খানভ এবং আরও দুজন একটা সামরিক জিপে এসে জেলখানার বাইরের গেটে দাঁড়ালো। তাদের প্রত্যেকের গায়ে সামরিক অফিসারের পোশাক, মিলিটারি হ্যাট কপালের প্রান্ত পর্যন্ত নেমে এসেছে। এই সামরিক পোশাক ও সামরিক জিপ সাইমুমের জোগাড়ে আগে থেকেই ছিল। আহমদ মুসার আজকের পরিকল্পনা নিঃশব্দে কাজ শেষ করা। গত কয়েকদিন থেকে শহরে যথেষ্ট পুলিশ ও সৈন্যের সমাবেশ হয়েছে। কাজ শেষ করার আগে জানাজানি হয়ে গেলে শহর থেকে বেরোনো, বিশেষ করে এত লোক নিয়ে, কঠিন হবে। জিপের ড্রাইভিং সিটে বসেছিল আহমদ মুসা। জিপ গেটের সামনেই দাঁড়াতে সিকিউরিটি বক্স থেকে দুজন বেরিয়ে এলো। আহমদ মুসা দ্রুত গেট খোলার জন্য হাতের ইশারা করল। তারা মুহূর্ত দ্বিধা করল, তারপর খুলে দিল বিদ্যুৎ চালিত অটোমেটিক গেট। সাঁ করে জিপটি ভেতরে ঢুকে গেল। পেছনের সিট থেকে দুজন লাফিয়ে নামলো নিচে। নেমে ওরা সিকিউরিটি বক্সের দিকে এগোলো। দেখলে মনে হবে সিকিউরিটির লোকদের তারা কিছু বলতে যাচ্ছে। পরিকল্পনা অনুসারে এ দুজন সাইমুম কর্মীর দায়িত্ব হল গেটের প্রহরী দুজনকে কাবু করে সিকিউরিটি বক্স দখল এবং গেটটা সিল করে দেয়া, যাতে আর কেউ ঢুকতে না পারে। অল্পক্ষণ দাঁড়ালো জিপটি। তাকিয়েছিল আহমদ মুসা সিকিউরিটি বক্সের দিকে। তারপর সিকিউরিটি বক্স থেকে সাইমুম কর্মী হাত নেড়ে
শুভ সংকেত দিলে আহমাদ মুসার জিপ ছুটল সামনে। জেলখানার মূল গেটের সামনে রাস্তার ডান পাশে প্রধান সিকিউরিটি অফিস। এই সিকিউরিটি অফিসে রয়েছে জেলখানার বিদ্যুৎ নিয়ন্ত্রণ কক্ষ। এই অফিসে সর্বক্ষণ ডজনখানেক সিনিয়র নিরাপত্তা অফিসার ডিউটিতে থাকে। সবাই রুশ দেশের, দেশীয় কেউ নেই। জিপ নিরাপত্তা অফিসটির সামনে চলে এসেছে। কাউকেই বাইরে দেখা যাচ্ছে না। খুশি হলো আহমাদ মুসা। জিপ নিয়ে অফিসের সিঁড়িতে দাঁড় করালো। লাফ দিয়ে নেমে পড়ল দুজন দুদিক থেকে। তরতর করে সিঁড়ি বেয়ে উঠে খোলা দরজায় গিয়ে দাঁড়ালো আহমাদ মুসা। শোল্ডার হোলস্টার থেকে M10 রিভলভার্সে তুলে নিয়েছে হাতে। আলী খানব আহমাদ মুসার পাশে এসে দাঁড়ালো। তার হাতেও M10 রিভলভার। ঘরে একটা গোল টেবিল ঘিরে বসেছিল 12 জন সিকিউরিটি অফিসার। প্রত্যেকের পাশে স্টেন গান রাখা। কয়েকজন তাস খেলে সময় কাটাচ্ছিল। অন্যান্যরা দেখছিল, কেউ গল্প করছিল। রিভলভার হাতে আহমাদ মুসারদের দেখে টেবিলের ওপাশ থেকে একজন চুপ করে টেবিলের নিচে বসে পড়ল। সঙ্গে সঙ্গে আলী খানব বসে পড়ল। ওপাশে বসে ও স্টেন গান ঘুরিয়ে নেবার আগে আলী খানব M10 ট্রিগার টিপে টেবিলের উপর ঘুরিয়ে নিল। সাইলেন্সার লাগানো রিভলভার থেকে শুধু একটা যান্ত্রিক শীষ উঠল। দেহগুলো কারো টেবিলে, কারো মাটিতে গড়িয়ে পড়ল। আলী খানবকে দরজায় দাঁড় করিয়ে আহমাদ মুসা গিয়ে সুইচ রুমে প্রবেশ করল। এই জেলখানার ইলেকট্রিক ডিজাইনার উজবেক বিদ্যুৎ বিভাগের একজন মুসলিম ইঞ্জিনিয়ার, এখন সাইমুমের কর্মী। তার কাছ থেকে সুইচ বোর্ডের নকশা সে মুখস্থ করেছে। সুইচ বোর্ড দেখেই সবকিছু চিনতে পারল। সুইচ প্যানেলের বাম দিক থেকে 7 নম্বর সুইচের দিকে তাকিয়ে দেখল ওটা অন করা। সুইচ সে অফ করে দিল। তারপর নকশা অনুযায়ী 3 নম্বর মেইন সুইচের ঢাকনা খুলে ফেলে সেখান থেকে নব খুলে নিল। বন্ধ করে দিল আবার মেইন সুইচ। এবার সুইচ অন করে দিলেও জেলখানার দেয়ালের তারগুলোতে বিদ্যুৎ যাবে না। জেলখানার দেয়ালের বিদ্যুতায়িত তারগুলোকে এইভাবে অকেজো করে দেয়া ছাড়া আর কোনো লাইটে সে হাত দিল না। অপারেশন শেষ করার আগে ওদেরকে অ্যালার্ট হবার কোনোই সুযোগ সে দিতে চায় না। সুইচ রুম থেকে বেরিয়ে এলো আহমাদ মুসা। তারপর সিকিউরিটি রুমের দরজা টেনে বন্ধ করে দিয়ে আলী খানবকে নিয়ে আহমাদ মুসা দ্রুত জেলখানার পূর্ব পাশের বাগানের পথ ধরে জেলখানার উত্তরের অংশে চলল। তারা চলা শুরু করতে গাছের অন্ধকার থেকে 2 জন সাইমুম কর্মী বলল, চলুন, আমরা আপনাদের অপেক্ষা করছি। তারা জেলখানার উত্তর প্রান্তের দেয়ালের কাছে এসে পৌঁছল। আস্তে আস্তে সাইমুম ইনফরমেশন বিভাগের এ 2 জন কর্মী বলেছিল, আজ রাত 7টায় একসাথে অনেক গোলাগুলির শব্দ বাইরে থেকে শোনা গেছে। আহমাদ মুসা জিজ্ঞেস করল, সংখ্যা কত হবে? 40-50টির বেশি হবে না, তারা বলল। অর্থাৎ রাত 7টার দিকে। আহমাদ মুসা ভাবল, আমাদের 40-50 জন ভাইয়ের জীবন তারা কেড়ে নিয়েছে। ঘড়ির দিকে তাকালো আহমাদ মুসা। সন্ধ্যা 7:50। আহমাদ মুসা এদিকে গোটা প্রাচীরটা পরীক্ষা করে এলো। দেয়ালের কাছ বরাবর সাইমুম কর্মীরা বসে আছে। ঠিক 8টা বাজার সাথে সাথে গলায় পিস্তল ঝুলিয়ে 50 জন সাইমুম কর্মী জেলখানার প্রাচীরে উঠে যাবে ঠিক করে রাখা হয়েছে। একজন সাইমুম কর্মীর উপর আরেকজন দাঁড়াবে। এই দ্বিতীয় জনের কাঁধে পা রেখে তারা 50 জন প্রাচীর অতিক্রম করবে। ব্যবস্থাপনা ঘুরে দেখা শেষ করে কয়েকজনকে দিয়ে দেয়ালের বিদ্যুতের তারগুলো আবার পরীক্ষা করালো। না, ওগুলো মৃত। তারপর আলী খানবকে পরিকল্পনাটা আবার বুঝিয়ে দিয়ে বলল, সাইমুম কর্মীরা ভেতরে লাফিয়ে পড়ার সঙ্গে সঙ্গে দেয়ালের গোড়ায় পাতা দেয়াল মাইনে বিস্ফোরণ ঘটাবে। এতগুলো লোকের বাইরে বেরিয়ে আসার জন্য এটাই একমাত্র সহজ পথ। সব বুঝিয়ে দিয়ে 8টা বাজার কয়েক মিনিট বাকি থাকতে আহমাদ মুসা জেলের পশ্চিমাংশের দিকে চলে গেল। জেলখানার 3 তলার বিল্ডিং পশ্চিম প্রাচীর যেখানে এসে শেষ হয়েছে, সেখানে জেলখানার প্রাচীর এবং বিল্ডিংয়ের দেয়াল একসাথে মিশেছে। সে কোণা বরাবর 3 তলার ছাদ থেকে একটা পানির পাইপ নিচে নেমে এসেছে। আহমাদ মুসার মুখ উজ্জ্বল হয়ে উঠল এটা দেখে। আহমাদ মুসা পানির পাইপ বেয়ে প্রাচীরের মাথায় গিয়ে বসল। ভেতরের মাঠে তার নজর গেল 500 যুবককে ঘিরে প্রায় 50 জনের মতো সিকিউরিটি লোক দাঁড়িয়ে আছে। ওরা গোল হয়ে দাঁড়িয়ে আছে প্রাচীর বরাবর। নজর পড়ল সামনে, দেখল ঈষৎ উঁচু একটা মঞ্চে একজন যুবক দাঁড়িয়ে আছে। তার হাত পিছমড়া করে বাঁধা।
সামনে থেকে আরেকজন পিস্তল তুলল তাকে লক্ষ্য করে। কার্নিসের ছায়া প্রাচীরের ওপর সে বসেছিল। দ্রুত শোল্ডার হোলস্টার থেকে M10 রিভলভারটি খুলে নিল। রিভলভার ঘুরিয়ে সে চেপে ধরল ট্রিগার। লক্ষ্য তার হাত পাতা যুবকের মাথার উপর দিয়ে ওই লোকটিকে। এক ঝাঁক গুলি বেরিয়ে গেল রিভলভার থেকে। পিস্তল ধরা ওই লোকটি এবং 4-5 গজ পিছনে দাঁড়িয়ে থাকা আরেকজন ঢলে পড়ে গেল মাটিতে। সকলের চোখ দেয়ালের দিকে। ওদিকে সাইমুমের 50 জন কর্মী প্রাচীর ডিঙ্গিয়ে লাফিয়ে পড়েছে মাটিতে। মাটিতে পা দিয়েই ওরা রিভলভার তাক করেছে কাছের কারারক্ষীদের লক্ষ্যে। মুহূর্তে একসাথে 50টি রিভলভার গর্জে উঠল। লুটিয়ে পড়ল প্রায় 50টির মতো দেহ। আহমাদ মুসাও লাফিয়ে পড়েছে মাটিতে। কাছে একজন কারারক্ষী দাঁড়িয়েছিল। প্রথমটাই সে ভয় পেয়েছিল, কিন্তু তারপরেই স্টেন গান ঘুরিয়ে নেবার চেষ্টা করল। কিন্তু সময়ে না কুলালে সে স্টেন গান নিজেই সজোরে আঘাত করল আহমাদ মুসার মাথা লক্ষ্য করে। আহমাদ মুসা চোখের পলকে মাথাটা নিচে চালান করে দিয়ে পায়ে জোড়া লাথি ছুঁড়ে মারল তার স্টেন গান ধরা হাত লক্ষ্য করে। তার হাত থেকে স্টেন গান ছিটকে পড়ে গেল। সেও আরেক দিকে ছিটকে পড়ে গেল। আহমাদ মুসা শুয়ে থেকেই হাতের রিভলভার একটু উঁচু করে ট্রিগারে চাপ দিল। ছুটে আসা দুজন রক্ষী মুখ থুবড়ে পড়ে গেল। ছিটকে পড়া সেই লোকটি উঠে আবার তার স্টেন গান কুড়িয়ে নিচ্ছিল। আহমাদ মুসার রিভলভারের নল তার দিকে ঘুরে এলো। একটু চাপ দিল ট্রিগারে। স্টেন গান কুড়িয়ে নেবার জন্য সেই যে উঁচু হয়েছিল সে আর উঠতে পারল না, মুখ থুবড়ে পড়ে গেল। এই সময় উত্তর দিক থেকে একটা বিস্ফোরণের শব্দ এলো। সঙ্গে সঙ্গে জেলখানার উত্তর দেয়ালের একাংশ চূর্ণ বিচূর্ণ হয়ে কোথায় উড়ে গেল। আহমাদ মুসা উঠে দাঁড়িয়ে নির্বাক যন্ত্রের মতো মৃত্যুমঞ্চে দাঁড়িয়ে থাকা যুবকটির হাতের বাঁধন খুলে দিল। বলল, আমাদের সবাইকে এখন ভাঙা প্রাচীরের পথ হয়ে বেরিয়ে যেতে হবে। সাইমুম কর্মীরা স্লোগান তুলেছে, জীবনের সাইমুম, মুক্তির সাইমুম, ইসলামের সাইমুম, জিন্দাবাদ জিন্দাবাদ। কলিনকভ ও সার্জি সোকোলভ আহমাদ মুসার গুলিতে প্রথমেই মারা গেছে। রক্ষীরা অধিকাংশই মারা পড়েছে। যারা দুজন ছিল জেলখানার ভেতর দিকে পালিয়ে যাচ্ছে। জেলখানার সর্বত্র একটা ভয়ঙ্কর ভীতি। জেলখানার ওদিকে যে রক্ষীরা ছিল তারা কি হচ্ছে, কি করবে তা বোঝার আগেই এদিক থেকে পালানোর মুখে পড়ে তারা আর এমুখ হবার কোনো চিন্তা করল না। কারারক্ষীদের স্টেন গান ও পিস্তলগুলো কুড়িয়ে নিয়ে সাইমুমের কর্মীরা সেই ভাঙা প্রাচীর পথে বেরিয়ে যাচ্ছে। সবার পিছনে আহমাদ মুসা। 500 যুবককে সাথে নিয়ে প্রায় 200 সাইমুম কর্মী বেরিয়ে এলো জেলখানা থেকে। জেলখানার উত্তর দিকের সংকীর্ণ সড়ক ধরে একসাথে এগিয়ে চলল সকলে। স্লোগান দিতে নিষেধ করেছে আহমাদ মুসা। এতগুলো লোককে কোনো ঝুঁকির মধ্যেই সে ফেলতে চায় না। তাদের অবস্থান সম্পর্কে শত্রুদের যতটা বিভ্রান্ত রাখা যায় ততই মঙ্গল। সাইমুমের এই মৌন মিছিল শহরের আবাসিক এলাকার মধ্য দিয়ে চলছে। জেলখানার পাগলা ঘণ্টা অবিরাম বাজছে। তারই মধ্যে উদ্যত স্টেন গান হাতে এত লোকের মিছিল দুপাশের মানুষকে বিস্ময় বিমূঢ় করে দিচ্ছে। জানালা খুলে ভীত বিহবল দৃষ্টি তারা মেলে ধরেছে মিছিলের দিকে। মাঝে মাঝে 2-1 পুলিশকে দেখা যাচ্ছে। ওরা বিস্ফোরিত চোখে তাকিয়ে দেখছে, কিছুই বুঝতে পারছে না। শহরের উত্তর প্রান্তে জেলখানা। উত্তরে আর শহর বেশি নেই। আবাসিক এলাকাটার পরেই এক উর্বর পার্বত্য ভূমি। সাইমুমের মিছিল থামলে আহমাদ মুসা বলল, আপনারা নিশ্চিন্তে বিশ্রাম নিতে পারেন। কমিউনিস্ট বাহিনীর সাধ্য নেই রাতে ওরা শহরের বাইরে আসে। তারপর আহমাদ মুসা আলী খানবকে বলল, খোঁজ নিন আমাদের সবাই ফিরেছে কিনা। আহমাদ মুসার পাশেই বসেছিল সেই যুবক। যুবকটি আহমাদ মুসাকে বলল, কি বলে আপনার শুকরিয়া আদায় করব? আপনি আমার জীবন বাঁচিয়েছেন। আহমাদ মুসা তার পিঠ চাপড়ে বলল, না ভাই, সব প্রশংসা আল্লাহ রব্বুল আলামিনের। তিনিই তোমাকে বাঁচিয়েছেন। ঠিক বলেছেন, সব প্রশংসা আল্লাহর। আমি যখন হাসি মুখে মৃত্যুর জন্য মঞ্চে উঠলাম তখন ওরা আমাকে কি বলেছিল জানেন? মরেও নাকি আমি রেহাই পাব না। আমার স্ত্রী, ছেলে, সন্তানকে ওরা শুকিয়ে মারবে। মানুষের জীবন মৃত্যুর ফায়সালা একমাত্র আল্লাহই করেন, আর কেউ নয়। জানেন, কিছুক্ষণ আগে আমরা তাকবীর ধ্বনি করেছি, সাইমুম জিন্দাবাদ স্লোগান দিয়েছি। সাইমুমকে ভালোবাসো তোমরা? আগে বাঁচতাম না, কিছুটা ভালো মনে হতো, কিন্তু জেলখানায় গিয়ে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে সাইমুমকে আমরা চিনেছি,
তাকে ভালোবাসতে শিখেছি। আলহামদুলিল্লাহ, সাইমুম জাতির খাদেম। যুবকটির চোখ দুটি উজ্জ্বল, আবেগ যেন ঠিকরে পড়ছে। বলল সে, শুধু আমরা সাইমুমকে ভালোবাসতে শিখিনি, জাতির সত্যিকার পরিচয় আমাদের সামনে ধরা পড়েছে। আমাদের জাতিসত্তাকে আমরা খুঁজে পেয়েছি। তোমার নাম কি ভাই? সস্নেহে জিজ্ঞেস করল আহমাদ মুসা। আবদুল্লাহ নাসিরভ। কিছু বলতে যাচ্ছিল আহমাদ মুসা। আলী খানব ফিরে এলো। ফিরে এসে বলল, সব ঠিকঠাক। তারপর একটু থেমে বলল, এদের কি হবে? এরা কি করবে? এদের সম্পর্কে কিছু বলুন। বলে আলী খানব উঠে দাঁড়িয়ে সকলকে, বিশেষ করে সেই 500 যুবককে লক্ষ্য করে বলল, প্রিয় ভাইরা, আপনাদের উদ্দেশ্যে আমাদের নেতা, সাইমুমের নেতা আহমাদ মুসা এখন কিছু বলবেন। আহমাদ মুসা উঠে দাঁড়ালো, বলল, প্রিয় ভাইরা, আসুন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। তিনি এক লড়াইয়ে আমাদের জিতিয়েছেন এবং আমাদের 500 ভাইকে মৃত্যুর মুখ থেকে উদ্ধার করেছেন। ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য আমরা অব্যাহতভাবে পাব। আমাদের এই প্রিয় মাতৃভূমিকে এবং আমাদের প্রাণপ্রিয় জাতিকে কমিউনিস্ট কবল থেকে মুক্ত করতে পারব। প্রিয় ভাইরা, আপনারা যারা আজ জেল থেকে মুক্ত হলেন, তারা আমাদের প্রাণপ্রিয় ভাই। আপনাদের সুখ, সমৃদ্ধি, নিরাপত্তা আমাদের জীবনের মতোই গুরুত্বপূর্ণ। আপনারা যদি আমাদের সাথে জাতির মুক্তি সংগ্রামে সামিল হতে চান, আমরা আপনাদের স্বাগত জানাব। আপনারা যদি আপনাদের ঘরে ফিরে যেতে চান, আমরা আপনাদের সাহায্য করব। যথাসাধ্য চেষ্টা করব আপনাদের নিরাপত্তা বিধানের। সবশেষে বলতে চাই, আমরা সকলে আল্লাহর বান্দা। তার বন্দেগী করাই আমাদের জীবনের মূল কাজ। এর উপরই আমাদের মুক্তি, আমাদের পরকালীন চিরস্থায়ী কল্যাণ নির্ভর করছে। আমাদের এই মুক্তি সংগ্রাম আমাদের বন্দেগীরই একটি অংশ। আমরা যদি আন্দোলনকে সত্যিকার অর্থে বন্দেগীতে পরিণত করতে পারি, তাহলে আল্লাহর সাহায্য আমাদের উপর অঝোর ধারায় বর্ষিত হবে এবং সমস্ত ভয় ও বাধা অতিক্রম করে আমরা সাফল্যের সিংহদ্বারে পৌঁছতে পারব। তাই সকলের প্রতি আমার আবেদন, আসুন আমরা ভালো মুসলমান হই, আল্লাহর সব বিধি নিষেধের আমরা পাবন্দ হই এবং এইভাবে আসুন আমরা অতীতের ব্যর্থতার বিধ্বস্ত ভূমিতে বিজয়ের নিশান উড্ডীন করি। কথা শেষ করল আহমাদ মুসা। কথা বলার জন্য উঠে দাঁড়ালো সেই যুবক, আবদুল্লাহ নাসিরভ। বলল সে, আমরা অন্ধ ছিলাম, চোখ ফিরে পেয়েছি। আমরা আমাদের পতিত দশাকে বিধিলিপি ভাবতাম। সে ভুল আজ আমাদের ভেঙে গেছে। আমাদের সামনেটা জীবনের চিহ্নহীন মরুভূমি সদৃশ বিরান ছিল। ভাবতাম হতাশার সাগরে অন্তহীনভাবে সাঁতার কাটা ছাড়া আমাদের করণীয় কিছুই নেই। কিন্তু আজ আমাদের সামনে জীবনের সবুজ সঙ্গীত পাচ্ছে। আমরা আর আমাদের পুরনো জীবনে ফিরে যেতে চাই না। সাইমুমের নগণ্য কর্মী হবার সুযোগ পেলে আমরা সুখী হব। আবদুল্লাহ নাসিরভ স্লোগান তুলল, জীবনের সাইমুম, মুক্তির সাইমুম, ইসলামের সাইমুম জিন্দাবাদ। আবদুল্লাহ নাসিরভের সঙ্গে সঙ্গে 500 কণ্ঠে উচ্চারিত হল এই ধ্বনি। রাতের নীরবতা খান খান হয়ে ভেঙে পড়ল শত শত কণ্ঠের শেষ স্লোগানে। আহমাদ মুসা আলী খানবকে বলল, আমাদের এই 500 ভাইকে আজই আমাদের 3 নম্বর ঘাঁটিতে পাঠিয়ে দাও। এদের পরিবার পরিজনদের প্রতি নজর রাখো, তাদের যেন কষ্ট না হয়, ক্ষতি না হয়। আহমাদ মুসা উঠে দাঁড়াল, সবার কাছ থেকে বিদায় নিল। আবদুল্লাহ নাসিরভকে জড়িয়ে ধরে তার কপালে চুম্বন করে বলল, আবার দেখা হবে। আহমাদ মুসা এবং তার ছোট্ট কাফেলা যাত্রা শুরু করল গাজী আনোয়ার পাশার ঘাটের উদ্দেশ্যে। রাতেই পৌঁছতে হবে সেখানে। সকালে আলমা তার প্রতিনিধি দল পৌঁছে যেতে পারে। উপরে পরিষ্কার আকাশ, অজস্র তারার মেলা। এই সুন্দর অন্তহীন আকাশের দিকে চাইলে আহমাদ মুসা আর চোখ ফেরাতে পারে না। অত নীরবতা, অত উদারতা, অত প্রশান্তি আর কোথাও যেন নেই। এক দৃষ্টে তাকিয়ে আছে আহমাদ মুসা দূরের ওই আদম স্রোতের দিকে, কিংবা হয়তো আরও উপরে অন্তহীন অবারিত পথে ছুটছে তার দৃষ্টি। ধীর গতিতে পার্বত্য পথ ধরে এগিয়ে চলেছে কাফেলা। গাজী আনোয়ার পাশা ঘাটিতে আহমাদ মুসা, কুতাইবা এবং হাসান তারিক একটা গোল টেবিলে ঘিরে বসে আছে। তাদের সামনে মধ্য এশিয়ার একটা মানচিত্র খোলা। আলোচনা করছিল তারা। এমন সময় রক্ষী প্রবেশ করল ঘরে। বলল, দূত এসেছে তাসখন থেকে। আহমাদ মুসা বলল, নিয়ে এসো।
দূত এলো, সালাম করল। আহমাদ মুসা তাকে বসতে বলে খবর জিজ্ঞেস করল। দূত একটি চিঠি তুলে দিল আহমাদ মুসার হাতে। আহমাদ মুসা চিঠি খুলল। আনোয়ার ইব্রাহিমের চিঠি। দূত পেরিয়ে গেল। আহমাদ মুসা চিঠি পড়ল। আনোয়ার ইব্রাহিম লিখেছে, এইমাত্র টেলিফোন পেলাম গুলরোক রাষ্ট্রীয় খামার থেকে আমাদের ভাই মোহাম্মদ আতা জানবকে ফ্রয়ের লোকেরা ধরে নিয়ে গেছে। ফ্রয়ের ক্ষুব্ধ লোকজন গুলরোক খামারের সেচ ব্যবস্থা, বিদ্যুৎ ব্যবস্থা বিনষ্ট করে দিয়েছে। মানুষকে যথেচ্ছা মারধর করেছে। আরেকটা খবর হলো ফ্রয়ের একটা বিরাট স্কোয়াড সরকারি লোকজনের সমর্থন পুষ্ট হয়ে পিয়ালং উপত্যকার দিকে এগিয়ে যাচ্ছে। চিঠি শেষ করে থামল আহমাদ মুসা, একটু ভাবল, বলল তারপর, পিয়ালং সাইমুমের একটি আশ্রয় কেন্দ্র। সেখানে শত শত ছিন্নমূল পরিবারকে সাইমুম আশ্রয় দিয়েছে। ওখানে আছে সাইমুমের বিশাল খাদ্য গুদাম। পিয়ালং আমাদের নিরাপদ ট্রেনিং কেন্দ্র। এর উপর ফ্রকে আমরা হাত দেওয়ার সুযোগ দিতে পারি না। হাসান তারিকের দিকে তাকিয়ে আহমাদ মুসা বলল, হাসান তারিক, তুমিও যাও, সবাইকে প্রস্তুত করো, আমরা এক্ষুনি পিয়ালং যাব। হাসান তারিক চলে গেল। একটা হাসি ফুটে উঠল হাসান তারিকের ঠোঁটে। গুলরোক তো সরকারি খামার, আমাদের নয়। এর উপর এত রাগ কেন? বোঝা যাচ্ছে ওরা দিশেহারা হয়ে পড়েছে। এদেশের মুসলমানদের কাউকে আর ওরা বিশ্বাস করতে পারছে না। বিশেষ করে সেদিন আরিস রেল স্টেশন এবং আরিস জেলখানার ঘটনার পর ওরা পাগল হয়ে গেছে। কলিনকভ ও সার্জে সোকলভের মৃত্যুতে বিশ্বজোড়া বিশাল কমিউনিস্ট সংগঠন ফ্রয়ের মর্মমূল পর্যন্ত কাঁপন ধরেছে। সাইমুমের গায়ে হাত দিতে না পেরে সাধারণ মানুষের উপর তাদের আক্রোশ বাড়ছে। কিন্তু ওদের আক্রোশ এবার ওদেরকেই গিলে খাবে। এ মুসলিম মধ্য এশিয়া দখলের সময় অর্থ দিয়ে, পদ দিয়ে, ভুল বুঝিয়ে মুসলমানদের মধ্য থেকে অনেক বিশ্বাসঘাতক ও মুনাফিককে সাথে পেয়েছিল। তাই মুসলিম শক্তিকে ষড়যন্ত্রমূলকভাবে পরাজিত করা তাদের পক্ষে সহজ হয়েছিল। কিন্তু আজ পরিস্থিতি ভিন্ন। এদেশের কাউকে ওরা সাথে পাবে না, বিশ্বাস করে সাথে নিতেও পারবে না। আহমাদ মুসা কুতাইবার দিকে মুখ ফিরিয়ে বলল, তোমার একবার গুলরোক রাষ্ট্রীয় খামারে যাওয়া দরকার। ওখানকার দুর্গত মানুষের পাশে সাইমুমকে দাঁড়াতে হবে। সে ব্যবস্থা করো। আতাচানবের পরিবারের খোঁজ নিও। তাদের জন্য কি করা দরকার করো। আতাচানবকে মুক্ত করার জন্য কি করা যায়, কোথায় সে আছে জানিও। কুতাইবা উঠে দাঁড়িয়ে বলল, আমি এক্ষুনি যাত্রা করছি। আহমাদ মুসা উঠে দাঁড়ালো। অল্পক্ষণ পরে একটা মুজাহিদ কাফেলা বেরিয়ে এলো গাজী আনোয়ার পাশা ঘাঁটি থেকে। অনেক ঘোড়ার একত্র পদশব্দ একটা ছন্দ তুলেছে বাতাসে। অল্প অল্প ধুলা উঠছে। পদাঘাতের ছোট্ট ছোট্ট পাথর টুকরা ছিটকে পড়ছে রাস্তা থেকে। সবার আগে আহমাদ মুসা, তারপর হাসান তারিক, তারপর অন্যান্যরা। কাফেলা এগিয়ে চলেছে পিয়ালং উপত্যকার দিকে।